এই সময়ে যখন স্বৈরশাসক শেখ হাসিনা চলে গেলেন, তারপরে এক পর্যায়ে রাস্তায় পুলিশ নেই, চূড়ান্ত বিশৃঙ্খলার আশঙ্কা, অনেক ঘটনাও ঘটা শুরু করলো। তার পরদিনই আমরা দেখলাম আমাদের ছাত্রছাত্রীরা, বা ওই দিন রাত থেকেই অনেক জায়গায় তারা সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে এগিয়ে আসলেন। ঢাকা শহরের মতো একটা শহর যেখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে একটা দক্ষ ট্রাফিক পুলিশ বাহিনী হিমশিম খায়, সেখানে তারা ইমার্জেন্সি লেন করে দেখিয়ে দিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সংস্কারের কথা, রাষ্ট্র মেরামতের কথা আমরা বলছি না, এটা কি আসলে হঠাৎ করে করা সম্ভব? এবং এই যে এত মানুষ নেমে এসেছিলেন রাস্তায়, তারা যদি বাড়ি গিয়ে অপেক্ষা করেন যে দেখি কিভাবে রাষ্ট্র সংস্কার হয়, তাহলে কি আদৌ এটা সম্ভব? না, সেটা তো অবশ্যই সম্ভব না। আমরা 15 বছরের আওয়ামী সরকারের যে ধরনের স্বৈরশাসন দেখেছি, বা যে ধরনের স্বৈরশাসনের ভেতর দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, এটা সংস্কার করলে যদি মানে আমি তত্ত্বগতভাবেও বলি, তাহলে আরও 15 বছর বা আরও বেশি সময় লাগার কথা, যদি তত্ত্বগতভাবে বলি। কিন্তু আমার মনে হয় কি, আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন দেখতে পাচ্ছি এক ধরনের অস্থিরতা আছে, যে ছাত্ররা তো সেদিন থেকে নামলো, পরে আবার অন্যান্য দল থেকেও পরে তারা রাস্তায় ট্রাফিক কন্ট্রোলের দিকে জয়েন করলো, যেহেতু পুলিশ কাজে ফিরছিল না সেই সময়। এটা একটা বিশাল ব্যাপার। যখন আসলে শেখ হাসিনার পতন ঘটলো, তারপর আমরা দেখলাম যে অনেক সংখ্যালঘুদের বাসায় আক্রমণ হয়েছে এবং মন্দিরে আক্রমণ হয়েছে। সেটাও ঠেকানোর জন্য, যেহেতু পুলিশ বাহিনী নাই এবং সেই সময় সারপ্রাইজিংলি আর্মির কোনো কারফিউ ছিল না বা কিছুই ছিল না, পুরোপুরি দেশটা উন্মুক্ত। আশার ব্যঞ্জক হচ্ছে গিয়ে আমি যেভাবে দেখি, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত দেশে কিন্তু কোনো সরকার ছিল না। 8 তারিখ রাতে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলেন। এই 5 থেকে 8 তারিখের মধ্যে কিন্তু আপনি যদি এভাবে হিসাব করে দেখেন, কোথাও কিন্তু কোনো ব্যাংক ডাকাতি হয় নাই, কিন্তু একেবারেই কিন্তু দেশটা অরক্ষিত, পুলিশ নাই, কেউ নাই। সো চাইলে তো এগুলোও হতে পারতো, সেটা কিন্তু হয় নাই। প্রচুর মানে বিরোধী মতের যারা আওয়ামী লীগের রাজনীতি করে, তাদের বাসা বাড়িতে হয়তো হামলা হয়েছে, বা সংখ্যালঘুদের বাসায় হয়তো হামলাও হয়েছে, কিন্তু সেটা আবার ঠেকিয়েও দেওয়া গেছে। কিভাবে? সেটা হচ্ছে পাড়ায় পাড়ায় কমিটি করে, মন্দির করে। সো এক ধরনের ইনস্ট্যান্ট একটা কি বলবো প্রোটেকশন অথবা সংস্কারের জন্য যেটা দরকার সেটা তো ওরা করতে এসছে। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে সবার মধ্যে এক ধরনের অস্থিরতা। আমি ফেসবুকের মধ্যে গেলেই দেখতে পাই যে এই বাচ্চাগুলো তো লেন ঠিকমতো কন্ট্রোল করতে পারছে না, তারপর হচ্ছে যে এই স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম কি না। এটা না দুইভাবে দেখি আমি, আসলে একভাবে। একটা হচ্ছে গিয়ে কি, যারা ক্ষমতা থেকে যাদের পতন হয়েছে তারা তো এই ধরনের রব তুলবেই, বিকজ এটা হচ্ছে ওদের দায়িত্ব এই রবটা তোলা, যে না দেখো আমাদেরকে নামিয়ে দিয়েছো, এখন দেখো দেশটা কিভাবে চলছে, এক ধরনের রব এরা তুলবে। আরেক ধরনের যারা আছে, যারা হয়তো আন্দোলনের সাথে ছিল এবং সেটা বিভিন্নভাবে ছিল, মানে সরাসরি অংশগ্রহণে ছিল অথবা অন্যভাবে ছিল, তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা, যে যা হচ্ছে এটা কি ঠিক হচ্ছে, কোথায় যাচ্ছে, দিক নির্দেশনা পাচ্ছি না। আমার তাদের ব্যাপারেও বলার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমরা দীর্ঘদিন যদি একটা বাসায় থাকি তো আমরা অভ্যস্ত হই। বাসা চেঞ্জ করার পর যখন আমি নতুন বাসায় যাই, তখন কিন্তু প্রথম দিকে একটু অসুবিধা হয়। আমি লাইটের সুইচ কোন দিকে সেটা জানি না, বাথরুমটা কোন দিকে ওটা আমি টের পাই না, প্রথম কয়েক রাত আমার ঘুমই হয় না নতুন বাসায় নতুন বিছানার মধ্যে, রাইট? সো এই যে এখন যে মাত্র তো 10 দিন হলো, মানে 5 তারিখ আর আজকে ধরেন 15 তারিখটা শেষ, 10 দিনের মধ্যেই সব জিনিস ঠিক হয়ে যাবে, এই চিন্তা করাটা হচ্ছে বাতুলতা। এটা আসলে আমরা খুব বেশি আমরা খুব বেশি এক্সপেকটেশনস রাখছি যে রাতারাতি সব ঠিক হয়ে যাবে, যেটা আসলে ঠিক হওয়া সম্ভব না। আমাদের সবাইকে নিজেদের কাজের জায়গাতে ঠিক হতে হবে। ছাত্র জনতা এবং এই বাংলাদেশের জনতার যে বৃহৎ আন্দোলনে একটা যে স্বৈরশাসককে নামানো গেছে, এটার পরের ধাপটা সবচেয়ে কঠিন। নামানোটা কম্পারেটিভলি সোজা, গড়াটা হচ্ছে কঠিন। এবং গড়ার ক্ষেত্রে শুধুমাত্র কারো দিকে তাকিয়ে থাকলে হবে না, আপনার সংস্কার আপনার ঘর থেকে শুরু করতে হবে, আপনার অফিস থেকে শুরু করতে হবে। তারপরেই আপনি বলতে পারবেন যে কেউ একজন এসে সংস্কার করে দিবে এবং আপনি শুধু তার ফলটা খাবেন। এইভাবে আসলে রাষ্ট্র চলে, ফাইটটা কিন্তু অনেক লম্বা, এভাবে রাষ্ট্র চলে না। সো এই দিক থেকে আমি মনে করি কি, যে আরেকটু আমাদের সময় দেওয়া উচিত, আরেকটু আমাদের ধৈর্যও ধরা উচিত। এবং আমি ডেইলি কি সংস্কার করতে পারছি সেই জিনিসটা, আমি সবসময় 2+2 থিওরিতে বিশ্বাস করি। সেটা হচ্ছে গিয়ে কি, প্রতিদিন আমি সকালবেলা উঠে ঠিক করি 2টা ভালো কাজ করব, আর 2টা যেটা আমার বদ অভ্যাস বা খারাপ কাজ, এই 2টার কাজ আমি করব না। এটা নাম হচ্ছে 2+2। সো আমি আজকের দিনে 2টা ভালো কাজ করতে পারি এবং 2টা খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবো। সো এইভাবে ব্যক্তিগত পর্যায় থেকেও আস্তে আস্তে আসলে সংস্কারের পার্ট হতে হবে।
বাংলাদেশ বা বিশ্বের কখনোই কোনো সংস্কার বা আন্দোলন রাতারাতি ফল নিয়ে আসে না। এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। আমাদের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। যারা দূরভিসন্ধি করে তাদের কথা বলছি না, তারা তো করেই যাবে, তারা তো বলতেই থাকবে যে না এখন ভালো চলছে না, এখন আরো অরাজকতা। কিন্তু যারা সাধারণ মানুষ, ওদেরকে বিশ্বাস রাখতে হবে যে আন্দোলন, বিপ্লব, সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটা একদিনে কখনো হবে না, এটা প্রতিদিন একটু একটু করে 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 তারপর আমরা হয়তো সেই জায়গাতে পৌঁছাতে পারবো। এখানে আরেকটা কথা বারবার বলার চেষ্টা করা হচ্ছিল শেখ হাসিনার পতনের আগেও, যে তাকে সরিয়ে কি হবে, তাহলে তো তার জায়গায় আরেকজন আসবে এবং কোনো পরিবর্তন তো হবে না, যেই লাউ সেই কদু টাইপ কথাবার্তা আমরা শুনছিলাম বারবার। তখন ছাত্ররা বলছিল বিকল্প খুঁজছেন, আপনিই বিকল্প। সেই বিকল্প হওয়ার আশা বা সম্ভাবনা আপনি দেখেন কিনা? অবশ্যই। এবারের পর তো আরও দেখি। আমি যেটা বললাম যে আমরা তো আসলে অনেকগুলো কঠিন সময় পার করে আসছি। মানে গত 15 বছরের মধ্যে যদি আপনি, এর আগেও একটা কোটা আন্দোলন হয়েছে, এর আগেও একটা সেফ রোড মুভমেন্ট আন্দোলন হয়েছে, বাচ্চাদেরই করা, তারপরে বিভিন্ন ধরনের আন্দোলনের ভিতর দিয়ে যেতে হয়েছে। এবং এইবার যে সবাই ইউনাইটেড হতে পারলো এই অনেক বছর পরে এসে, এবং এটা তো আমরা তো বলি গণঅভ্যুত্থান বলতে আমরা এতদিন বুঝতাম 90-এ এরশাদের গণঅভ্যুত্থান। 90-এর এরশাদের গণঅভ্যুত্থানের সাথে এটার একটা বড় পার্থক্য হচ্ছে 90-এর এরশাদের সময় কিন্তু বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দুইটা রাজনৈতিক দল ছিল যারা বিরোধী পক্ষে ছিল, এরশাদকে হটানোর জন্য তারা সংগ্রাম করেছে। এবার কিন্তু সেটা ছিল না, এবার হচ্ছে একেবারেই গণমানুষের, সেখানে দল মত নির্বিশেষে সবাই এক জায়গায় আসছে। সো একটা দেশে আপনি 3 দিন যেখানে কোনো সরকার নাই, পুলিশ কাজে ফিরতে চাচ্ছে না, তারপরেও যেই ধরনের এনার্কি হওয়া উচিত তার কিন্তু 1000 ভাগের 1 ভাগও হয় নাই। সো এই যে কথাটা বলা হচ্ছে যে বিকল্পকে আপনি মানে বিকল্প দেখান, তো আসলে গত আওয়ামী স্বৈরশাসকের একটা টুল ছিল যে শেখ হাসিনার কোনো বিকল্প নেই, শেখ হাসিনার কোনো বিকল্প নেই, এটা একটা টুল ছিল যে দেখান বিকল্প দেখান বিকল্প দেখান, এটাই ওরা খাইয়ে আসার চেষ্টা করছিল। এই বিকল্প দেখান যে একটা ফালতু মতবাদ, সেটা তো এবার প্রমাণ হয়ে গেল। এবং এবারের আন্দোলনে দেখেন, এবারের আন্দোলনে কোনো সিঙ্গুলার নেতা নাই। মানে আমরা তো সব আজীবন মানে এক নেতা নির্ভর একটা জাতি, যে আমাদের একজন লিডার লাগে যিনি আসলে করবেন। আপনি যদি এই আন্দোলনটা দেখেন, আপনি সিঙ্গল আউট করতে পারবেন না যে অমুক বা অমুক। এখানে সবাই সমন্বয়ক, সবাই ছাত্র জনতা। ছাত্রদের কেন্দ্রীয় সমন্বয়কের 6 জনকে 3 দিন 4 দিন আটকে রাখার পরেও আন্দোলনের গতি কমেনি, বেড়েছে। এক্স্যাক্টলি। ওদেরকে দিয়ে যখন আসলে পাঠ করিয়ে নেওয়া হলো যে আন্দোলন প্রত্যাহার, বাইরে যারা ছিল তারা বললো যে আমরা মানবো না। প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা চলে আসছে। বিউটিটা দেখেন এবার কিরকম, যে এইচএসসি পরীক্ষার্থী যারা ছিল তারা বিভিন্ন কলেজের, ইভেন আমার চিটাগংয়ের ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের, ওরা বললো যে আমরা পরীক্ষায় বসবো না যদি আমাদের যেসব সহপাঠীকে আসলে ধরে। সো এটা না, এটাকে আপনি আর 10টা আন্দোলনের মতো দেখতে পারবেন না। এটা একেবারেই নতুন আন্দোলন। এবং এরা কেউ বিজয়ের পরে কিন্তু বিজয় মিছিল করে নাই। আমি যদি দেখি যে আমরা কোন ধরনের রাজনীতিতে অভ্যস্ত, যে বিজয় হলো আমরা একটা বিজয় মিছিল করব। এরা বিজয় মিছিল করে 24 ঘন্টার মধ্যে রাস্তায় নেমে গেছে। হ্যাঁ, ওদের প্রচুর ভুলভ্রান্তি আছে এবং এটা থাকবেই, বড়দের ভুলভ্রান্তি হচ্ছে। 15 বছরের এত ঐতিহ্যবাহী দলের দোষ ছিল, ভুলও বলবো না আমি। আর এরা তো পিচ্ছি, এরা কেউ এখান থেকে টাকা পাচ্ছে না, এরা সম্পূর্ণ নিজের তাগিদে নেমে গেল। কেউ বিরিয়ানিও খাওয়াচ্ছে না, এরা নিজের তাগিদে নেমে গেল। এরা কিন্তু ঝুঁকির মধ্যে ছিল, গাড়ি এসে চাপা দিতে পারতো, বিকজ এটা তো রাস্তার মধ্যে তো আপনি অরক্ষিত। আমরা তো ট্রাফিককে দেখে হয়তো থামি, কিন্তু বাচ্চাদেরকে হয়তো আমরা দেখে থামবো না, থামতে চাইলাম না। এই যে নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ করেও এত কাজ করতে যাওয়ার চেষ্টা, আমাদের না যে জিনিসটা রাজনৈতিক দলগুলো সবসময় আমাদের ভেতর দিয়ে মানে ইনস্টিল করার চেষ্টা করে, সেটা হচ্ছে গিয়ে কি আমাদের নিজেদের উপর নিজেদের বিশ্বাসটা একটু যেন কম থাকে, বিশ্বাসটা যেন ওদেরকে করতে হয় রাজনৈতিক দলগুলোকে। এটা সব রাজনৈতিক দলই এই চেষ্টা করে। এই প্রথম আমার মনে হচ্ছে যে আমাদের উচিত আমাদের নিজেদের উপর নিজেদের বিশ্বাসটা একটু আনা, যে না, আমরা আসলে নিজেরাই অনেক কিছু ঠিক করতে পারবো। হয়তো একটু সময় লাগবে, তাড়াতাড়ি হবে না, তাড়াতাড়ি জিনিস কিন্তু ভালোও হয় না। মানে আপনি যদি একটা খুব সুন্দর মানে রান্নাও করতে চান, ওটা যত সময় দিবেন রান্নাটা তত ভালো হবে। সো সেরকম আমাদেরও আসলে নিজেদেরকে একটু সময় দেয়া, নিজেদের উপর বিশ্বাসটা আনা এবং অহেতুক দোষ না ধরা। তার চেয়ে বরং দোষ যেখানে দেখতে পাচ্ছি সেটাকে আমি একটু সংস্কার করার চেষ্টা করি। আমাদের সেদিকে যাওয়া উচিত। নিশ্চয়ই।